আসসালামু আলাইকুম। চলুন আজ এক অন্যরকম জগতের ভেতরে উঁকি দেওয়া যাক। এমন এক জগৎ যেখানে ফৌজদারি আদালতগুলো আমাদের চেনা ধারণার থেকে একদমই আলাদাভাবে কাজ করে। এই পুরো বিশ্লেষণটা ইসা কোহলার হাউসম্যানের লেখা মিস ডিমেনারল্যান্ড বইটার অপভিত্তি করে করা, যেটা কিনা নিম্ন স্তরের ফৌজদারি আদালতগুলোর ভেতরের আসল চিত্রটা আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা একদম মৌলিক প্রশ্ন দিয়ে। ভাবুন তো, যদি এমন হয় যে একটা আদালতের মূল কাজ আসলে দোষী বা নির্দোষ খুঁজে বের করা না। আমরা তো সাধারণত এটাই ভাবি, তাই না, যে আদালত মানেই বিচার, সত্যি মিথ্যার ফয়সালা। কিন্তু যদি এর আসল উদ্দেশ্যটা সম্পূর্ণ অন্য কিছু হয়, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে। আর এখানে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, ৯০-এর দশকে নিউ ইয়র্ক সিটিতে ছোটখাটো লঘু অপরাধের জন্য গ্রেফতারের সংখ্যা একদম আকাশ ছুঁয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো সেই তুলনায় সাজার হার কিন্তু অনেক কমে গিয়েছিল। তাহলে প্রশ্নটা হলো, আদালতগুলো তখন ঠিক কী করছিল? এই অদ্ভুত ধাঁধাটাই আমাদের আরও গভীরে নিয়ে যাবে। তো চলুন আমাদের কল্পনা আর বাস্তবতার মধ্যেকার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। একদিকে আছে সেই আদালত যা আমরা সিনেমা বা বইয়ে দেখি, আর অন্যদিকে আছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ যার নাম মিসডিমিনারল্যান্ড। এই যে এত এত গ্রেফতার, এর পিছনে ছিল ব্রোকেন উইন্ডোজ নামে একটা বিশেষ পুলিশিং কৌশল। এই গ্রাফটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ৯০-এর দশকের মাঝামাঝি সময় এনওয়াইপিডিতে পুলিশ অফিসারের সংখ্যা যেই না বাড়ানো হলো, অমনি ছোটখাটো অভিযোগে গ্রেফতারের সংখ্যাও হু করে বেড়ে গেল। আর এর ফল, নিম্ন আদালতগুলো আক্ষরিক অর্থেই মামলার বন্যায় ভেসে গেল। তাহলে এই মিসডিমিনারল্যান্ড জিনিসটা আসলে কি? দেখুন, এটা কিন্তু কোনো সরকারি বা আনুষ্ঠানিক নাম না। এটা হলো আদালতের ভেতরে যারা কাজ করেন তাদের নিজেদের দেওয়া একটা নাম। এটা এমন একটা জগৎ যেখানে ছোটখাটো অপরাধের মামলাগুলো প্রসেস করা হয়, কিন্তু এখানকার নিয়মকানুন আর বিচার করার ধরনটা একদমই আলাদা। আর এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে মূল পয়েন্টটাতে চলে এসেছি। মনে হচ্ছে যেন আদালতের উদ্দেশ্যটাই পুরোপুরি পাল্টে গেছে। তারা এখন আর শুধু অতীতে ঘটে যাওয়া কোনো অপরাধের বিচার করছে না, বরং তাদের মূল ফোকাস হয়ে দাঁড়িয়েছে মানুষের ভবিষ্যতের আচরণকে নিয়ন্ত্রণ করা, বা বলা ভালো ম্যানেজ করা। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে আছে আমাদের চেনা জানা বিচারিক মডেলটা, লক্ষ্য হলো অতীতে করা কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা আর তার শাস্তি দেওয়া। আর ডান দিকে দেখুন, এটাই হলো মিসডিমিনারল্যান্ডের বাস্তবতা, ব্যবস্থাপনা বা ম্যানেজেরিয়াল মডেল। এর লক্ষ্য কিন্তু শাস্তি দেওয়া না, এর লক্ষ্য হলো সময়ের সাথে সাথে একটা জনগোষ্ঠীকে ম্যানেজ করা। কিভাবে? তাদের বাছাই, পরীক্ষা আর পর্যবেক্ষণের মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা হলো, এই নিয়ন্ত্রণটা করা হচ্ছে প্রায়শই কাউকে দোষী সাব্যস্ত না করেও। তো প্রশ্ন আসতেই পারে যে আদালত এই ব্যবস্থাপনার কাজটা ঠিক কিভাবে করে। এর জন্য তাদের হাতে আছে ৩টে প্রধান হাতিয়ার বা টুলস। চলুন এই টুল বক্সটা একটু খুলে দেখা যাক ভেতরে কি আছে। প্রথম যে হাতিয়ার, সেটার নাম হলো মার্কিং। সোজা বাংলায় বললে চিহ্নিত করে রাখা। হলো যখনই কোনো ব্যক্তি এই সিস্টেমের সংস্পর্শে আসে, তখনই তার নামে একটা অফিসিয়াল রেকর্ড তৈরি হয়ে যায়। আর এই রেকর্ড বা চিহ্নটা কিন্তু তার পিছু ছাড়ে না, বরং ভবিষ্যতে তার যে কোনো মামলার ফলাফলের ওপর এটা বিরাট প্রভাব ফেলে। এই ডেটাটা একবার দেখুন। ১৯৯৫ সালে সবচেয়ে বেশি যে অপরাধের সাজা দেওয়া হয়েছে তা হল ডিসঅর্ডারলি কন্ডাক্ট বা অশোভন আচরণ, মোট সাজার প্রায় ৪৮%। ভাবা যায়? তার খুব সামান্য ছোটখাটো আচরণের জন্যই মানুষের রেকর্ডে একটা মার্ক বা দাগ পড়ে যাচ্ছে, যেটা পরে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। আদালতেরই একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সুপারভাইজারের এই কথাটা শুনলে মার্কিং কিভাবে কাজ করে তা আরও পরিষ্কার হবে। তিনি বলছেন, আপনি কেন বারবার এসিডিস দিতে চাইবেন? এসিডি হলো মামলাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য শর্ত সাপেক্ষে খারিজ করে দেওয়া। তো তার কথার হলো, যার রেকর্ডে অলরেডি এরকম একটা নন কনভিকশন বা সাজা না হওয়া কেসের চিহ্ন আছে, তাকে দ্বিতীয়বার একই সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ আগের ওই চিহ্নটাই কিন্তু পরের সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় হাতিয়ারের কথায়। এটার নাম প্রক্রিয়াগত ঝামেলা। ব্যাপারটা হলো, এখানে মামলার ফলাফল কি হবে সেটা পরের বিষয়, পুরো প্রক্রিয়াটাই যেন একটা শাস্তি।
একবার ভাবুন, গ্রেফতারের অপমান, বারবার আদালতে হাজিরা দেওয়ার স্ট্রেস, কাজের দিনের ক্ষতি, পরিবারের যত্ন ছেড়ে আসা, এই সব ঝামেলার বোঝা মানুষকে এমনিতেই ক্লান্ত করে দেয়। শুধু একবার কল্পনা করুন, একটা সামান্য মামলার জন্য কাউকে হয়তো দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা আদালতের লম্বা লাইনে বা ভিড়ে ঠাসা কোর্টরুমে কাটাতে হচ্ছে। অনেক সময় এই হয়রানিটাই কিন্তু আসল সাজার চেয়েও বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আর এই প্রক্রিয়াগত বোঝাই হল সিস্টেমের নিয়ন্ত্রণের আরও একটা বড় অস্ত্র। আর ৩ নম্বর, মানে শেষ হাতিয়ারটা হল পারফরম্যান্স। আদালত এখানে ক্রমাগত আসামিদেরকে এক ধরনের পরীক্ষার মধ্যে রাখে। তাদের ছোট ছোট কাজ বা নির্দেশ দেওয়া হয়, যেমন হয়তো কিছু কমিউনিটি সার্ভিস করতে বলা হলো, বা কোনো প্রোগ্রামে অংশ নিতে বলা হলো, কিংবা নিছক ঠিক সময়ে আদালতে চুপচাপ হাজির থাকতে বলা হলো। তারা এই নির্দেশগুলো কতটা ঠিকঠাক পালন করছে তার ওপরই কিন্তু তাদের ভাগ্য অনেকটাই নির্ভর করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই পারফরম্যান্স কেমন হলো সেটারও কিন্তু একটা মূল্যায়ন করে রেকর্ড রাখা হয়। তার মানে কি, এটাও আবার সেই প্রথম টুল, অর্থাৎ মার্কিং সিস্টেমের একটা অংশ হয়ে গেল। কেউ যদি আদালতের নির্দেশ ঠিকঠাক মেনে চলে, তবে সেটা তার জন্য ভালো, আর যদি না মানে, তাহলে তার রেকর্ডে আরও একটা নেতিবাচক চিহ্ন যোগ হয়ে যায়। এই যে পুরো ব্যবস্থাপনার মডেলটা, এর একটা বিরাট মানবিক মূল্য কিন্তু আছে। এটা তো শুধু একটা আইনি প্রক্রিয়া না, এটা মানুষের জীবনকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। চলুন দেখি এর আসল পরিণতিটা কি দাঁড়ায়। একজন পাবলিক ডিফেন্ডার, মানে সরকারি আইনজীবীর এই কথাটা শুনলে হয়তো পুরো পরিস্থিতিটা বোঝা যাবে। তিনি বলছেন, এভাবেই একটা ক্রিমিনাল রেকর্ড তৈরি হয়। তারা দোষী ছিল কি ছিল না সেটা বড় কথা নয়, মূল বিষয় হল জেল থেকে বেরোনো। ভাবুন একবার, আসামিদের ওপর চাপটা এতটাই বেশি থাকে যে তারা দোষী কি নির্দোষ সেই বিতর্কে না গিয়ে শুধু জেল থেকে বেরোনোর জন্য যে কোনো শর্ত মেনে নিতে রাজি হয়ে যায়। আর ঠিক এভাবেই কোনো আনুষ্ঠানিক সাজা ছাড়াই একটা ক্রিমিনাল রেকর্ড লম্বা হতে থাকে। আর এই সিস্টেমের প্রভাবটা কিন্তু সবার ওপর সমানভাবে পড়ে না। এর সবচেয়ে বড় শিকার হয় নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী, বিশেষ করে নিম্ন আয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষরা। তাদের যেন প্রতিনিয়ত প্রমাণ দিয়ে যেতে হয় যে তারা শাসনযোগ্য, তারা নিয়মকানুন মেনে চলতে সক্ষম। এটা তাদের জীবনের ওপর একটা অন্তহীন বোঝা চাপিয়ে দেয়। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মিসডিমিনোল্যান্ডের সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা আমাদের চেনা জানা সাজার মাধ্যমে নয়। এখানে নিয়ন্ত্রণ আসছে একদম অন্য পথে। আজকের আলোচনা থেকে যদি মূল বিষয়গুলো এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? প্রথমত, এই আদালতগুলো অপরাধের বিচার করার চেয়েও বেশি করে জনগোষ্ঠীকে পরিচালনা বা ম্যানেজ করার কাজ। দ্বিতীয়ত, মার্কিং, প্রক্রিয়াগত ঝামেলা আর পারফরম্যান্স, এই তিনটে হলো তাদের প্রধান হাতিয়ার। তৃতীয়ত, একাধিকবার দোষী সাব্যস্ত না হয়েও একজনের ক্রিমিনাল রেকর্ড তৈরি হয়ে যেতে পারে। আর সবচেয়ে শেষে, চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এখানে পুরো প্রক্রিয়াটাই যেন একটা শাস্তি। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, যদি কোনো বিচার ব্যবস্থায় কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করার আগেই সেই বিচার প্রক্রিয়াটাই একটা শাস্তি হয়ে দাঁড়ায়, তাহলে সেখানে ন্যায় বিচার বা জাস্টিসের আসল অর্থটা কি? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।